এই যে অভিনয় যেগুলো করস সবার সামনে, প্লাস হচ্ছে এত ভালো খেলার পরে তোরে কোনো জায়গায় নেয় না, তোরে মিডিয়া পুশ করে না, ওইটা দরকার আমার কাছে মনে হয়েছে আমার কাছে যা আছে এক একটা জিনিস আমার কাছে হাতিয়ার, তো আমি ওইটা দিয়েই ফাইট করবো যেখানেই যাই। তুই যে প্রশ্নে তোর পরীক্ষা হবে তুই ওটার জন্য প্রস্তুতি পাইতেছিস না আসলে, ঠিক আছে? সেই ক্ষেত্রে প্রস্তুতিটা একটু ডিফারেন্ট হয়, স্বাভাবিক, কারণ মানুষের শরীরে নেগেটিভিটিটা বেশি ছড়ায়। আমি আমার পেট খারাপ হইতে পারে, আমি ম্যাচে ইনভলভনেস আমার কমতে পারে, তো আমার কাছে মনে হয় ওইটাই স্যাক্রিফাইস। বলাটা অনেক সহজ, করাটা অনেক কঠিন। ওয়েলকাম টু দ্য শো রবিন। থ্যাংক ইউ। সো তুই আমার ফ্রেন্ড, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের লঙ্গার ভার্সন ক্রিকেট প্লাস ওয়ান ডে ক্রিকেট থেকে শুরু করে ইভেন T20-তে আই রিয়েলি হোপ যে বাংলাদেশ ইনশাল্লাহ তুই একদিন রিপ্রেজেন্ট করবি। এবং আমরা আন্ডার-19 খেলছি একসাথে, আমরা বিকেএসপিতে ছিলাম একসাথে, অ্যান্ড আমরা হাই পারফরমেন্স টিমও একসাথে ছিলাম। সো আমার কাছে মনে হয় যে আমার তোর সাথে বসা দরকার ছিল, মানুষের তোর স্টোরিটা জানা দরকার ছিল। সো ওইখান থেকে লেটস স্টার্ট ফ্রম ইয়োর চাইল্ডহুড। ছোটোবেলা কেমন ছিল তোর ছোটোবেলা? আসলে 8-10টা ছেলের মতো ছোটোবেলা আমার ছিল না, কারণ খুব ছোটো থাকতেই বাবাকে হারাই। তো আম্মুর খুব স্ট্রাগল ছিল ওই সময়টা। তো না বুঝতেই বাবা চলে যায়, তো তখন থেকে আম্মুই দেখাশোনা করছে। সো অন্য 10টা ছেলের মতো আমার স্টোরিটা ছিল না, খুবই টাফ ছিল, বাট আম্মু কখনো এটা বুঝতে দেয়নি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে তোর মা এখন তোর নিয়ে অনেক প্রাউড, অ্যান্ড তুই লুকিং ব্যাক আন্টির কাছে অনেক গ্রেটফুল। অ্যান্ড তোর মনে আছে কিনা জানি না, দিনাজপুর বিকেএসপি ফ্লোরে যে দৌড়াইতি, ঠিক আছে? তো ওই যে রবিন একটা পিচ্চি থেকে শুরু করে এখন আলহামদুলিল্লাহ তুই মানে অনেক ম্যাচিওরড হইছস। অ্যান্ড আমরা অ্যাজ আ ফ্রেন্ড তোর যে গ্রোথটা এটা অনেক চোখের সামনে দিয়ে দেখছি। তো তোর একটা স্পেশাল স্কিল হইলো তুই যখন রান করস তুই এই জিনিসটা খুব সুন্দর করে ক্যারি করতে পারস। মানে হয় কি যে ধর একটা প্লেয়ার আজকে ধর একটা সেঞ্চুরি করছে, তো ও আমাদের বাংলাদেশের কালচারে হয় কি ওই সেঞ্চুরি খুশি তো পরে 2-3 ম্যাচ রান করে না। বাট তোর ক্ষেত্রে যেটা হয়, তুই যখন ভালো খেলোস, তুই মানে মোস্ট অফ দ্য টাইমে তুই ভালো খেলোস, অ্যান্ড তুই যে খারাপ সময়টা পার করস ওটা খুব কম টাইমে হয়। সো ওই কামব্যাকটাও খুব অনেক তাড়াতাড়ি করস। তুই যদি 2-3টা ম্যাচ খারাপ হয়েছে না, তাহলে রবিন 4 নম্বর ম্যাচে কামব্যাক করবে, ঠিক আছে? সো এই যে কনসিস্টেন্সিটা এটা আসলে তোর মানে অন্য সবার হইতেছে না বাংলাদেশের ইউজুয়ালি, বাট তোর ক্ষেত্রে হয়। সো এই কনসিস্টেন্টির ব্যাপারে একটা ম্যাচ খেলার পরে যখন তুই আরেকটা ম্যাচে যাস, তোর এই মানে প্যাটার্নটা কেমন থাকে থিঙ্কিংয়ের, এবং এই ধর তুই টানা 3টা ম্যাচ ভালো খেলছো, স্টিল তোর ভিতরে এই যে হাঙ্গারটা ওইটা তুই কেমনে ফিট করস মেন্টালি? আসলে যখন এটা আমার ব্যাকের স্টোরি যাইতে হবে, বিকজ আমার হাঙ্গারনেসটা ছোটোবেলা থেকেই, কারণ আমার লাইফটা 8-10টা ছেলের মতো ছিল না। তো যখন ছোটোবেলা থেকেই দেখতাম যে আম্মু খুব কষ্ট করতেছে, সো আমি যখন আমার প্যাশন হিসাবে ক্রিকেটটা নেই, তখন আমার একটাই ইচ্ছা ছিল যে আমি একদিন বড় ক্রিকেটার হব। সো তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার একটাই ওয়ে, আমার আম্মুর স্বপ্ন পূরণ করার জন্য বা আমার আম্মুকে ভালো রাখার জন্য আমার একটাই ওয়ে ক্রিকেট। সো আমার কাছে মনে হয় যে এটা ছাড়া আমার বিকল্প কোনো অপশন নেই। তো এই অপশন যেহেতু নাই, তাহলে সেইটার উপরেই আমি বেস করে চলাফেরা করি যে না, এটা দিয়ে আমার কিছু করতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমার যে গোল বা আমার যে একটা অ্যাচিভমেন্টের জায়গা আছে, এটা 1-2-3-4 ম্যাচ দিয়ে পূরণ হয় না। আমার কাছে মনে হয় আমার আরও দরকার। কিন্তু ধর আমাদের মিডিয়া কালচার প্লাস আমাদের সোশ্যাল মিডিয়া, তুই নিজে একটু দূরে থাও সোশ্যাল মিডিয়া দিয়ে, তো জিনিস যেটা হয় যে বাংলাদেশের কিছু স্ট্র্যাটেজি আছে অনেক প্লেয়ারে উঠানোর জন্য, অনেকে পেইড জার্নালিস্ট রাখে তার নিজের সুনাম করার জন্য, ঠিক আছে? তারপরে এগুলো আমরা প্লেয়াররা জানি। তো আবার অনেকে হচ্ছে মনে করে যে মিডিয়া হচ্ছে কিছু প্লেয়ারে পুশ করে, যেমন ধর কেউ একজন পুরো বছরে 2টা ম্যাচ ভালো খেলছে, ওই 2টা ম্যাচে এমনভাবে দেখায় যে বাংলাদেশের ভবিষ্যতের একজন প্লেয়ার আসতেছেন XYZ। তো এটা আমি বিস্তারিত না বলি আর কি। বাট তারপরে থাকে তোদের মতো কিছু প্লেয়ার যারা হয়তো 10 ম্যাচে 6টা থেকে 7টা ম্যাচ ভালো খেলে, কিন্তু তাদের হয়ে বলার কেউ থাকে না, তাদেরকে ধর ওই রকম প্ল্যাটফর্ম দেওয়া হয় না। সো এখন ধর আমি দেখছি যে আন্ডার-19 তুই, আমি ধর ওয়ার্ল্ড কাপে যখন আমরা ঢুকি তখন ICC লিস্টে ধর আমি 1 নম্বরে ছিলাম, বাট তুই 2 নম্বরেই ছিলি। সো তারপরে মনে কর এমন একটা টাইম ছিল যে তুই যখন আমার থেকে বেশি ভালো করতেছিলি, তারপরে মনে কর ঢাকার প্রিমিয়ার লিগ গত 2টা সিজন তুই যেমনি খেলছস সবগুলো 500-র উপরে রান।
এইচপি টিমে আসোস, সব সিরিজে তো তোর চান্স পাস না, ঠিক আছে? মানে যে একটা ভ্যালু, ওই জিনিসগুলো কখনো তোরে দেওয়া হয় না, যেটা তুই আমার কাছে মনে হয় ডিজার্ভ করস। স্টিল তুই সবসময় খালি রানের মধ্যেই থাকোস, মাঠ শেষে যখন খেলার বাইরে বাইরে হ্যাঁ আমরা তোর সাথে মজা নিই যে তুই এত চিল্লা পাল্লা করস কেন, ফাইজলামি করস কেন, একটু ঠান্ডা থাক, বাট কখনো তোরে দেখলে মনে হয় যে তুই কষ্টে আসোস, হয়তো তুই ভিতরে আসোস কিন্তু তুই বুঝতে দেস না, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় তুই নিজেরে মেন্টালি এখন এমন একটা জায়গায় নিছোস যেই জায়গাটা রিচ করা সাধারণত খুব পসিবল না। এটা তোরা আমি প্রেস করার জন্য বলতেছি না, এটা আমি তোর এই পডকাস্টের আগেও বলি না, কারণ আমি চাইছি যে এই পডকাস্টে এই জিনিসটা তুই যে শেয়ার করবি এটা যেন পুরো অথেন্টিক ওয়েতে আসুক, ঠিক আছে? তো এই যে অভিনয় যেগুলো করস সবার সামনে, প্লাস হচ্ছে এত ভালো খেলার পরে তোরে কোনো জায়গায় নেয় না, তোরে মিডিয়া পুশ করে না, বাট ইউ আর অলওয়েজ ফাইটিং, এই স্পিরিটটা মানে আমি জানতে চাই এটার ব্যাপারে। আসলে এটা তো সিলেক্টরের হাতে যে কাকে নিবে বা কাকে নিবে না, কাদের প্ল্যান, ওনাদের প্ল্যানে কে আছে। তো আমার কাছে আমি মনে করি আমার কাছে একটাই ওয়ে আছে, ভালো খেলা, এছাড়া কোনো বিকল্প অপশন নেই আমার কাছে। আমি শুধু চেষ্টা করি যে আমি কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করা যায়। আমি নিজের যত তাড়াতাড়ি পারি বা পুশ করার চেষ্টা করি সবসময়, যে কোথায় ল্যাকিংস আছে ওই জিনিসটা আমি চেষ্টা করি ইমপ্রুভ করার, কোথায় ভালো করা যায়। আমি প্রতিনিয়ত চেষ্টা করি কিছু না কিছু নিয়ে যাওয়ার বাসায়। একটা জিনিস আমার খারাপ হচ্ছে, ওই জিনিসটা চেষ্টা করি যে ভালো কীভাবে করা যায়। তো আমি সিলেক্টর কী ভাবলো, মিডিয়া কী ভাবলো, বা কে কী ভাবলো, আমি ওটা ফলো কমই করি খুব। আমার কাছে মনে হয় যে আমি আমার ট্র্যাকে থাকলে বা আমি আমার আলটিমেট গোলে থাকলে হয়তো বা অ্যাচিভ করা সম্ভব। সো আমি শুধু চেষ্টা করি যে পারফর্ম করার, আর কিছু চিন্তা করি না। অ্যান্ড এই যে পারফর্ম তুই করস, তোর তোর কাছে কি মনে হয় যে হয় না যে ওই যে কনসিস্টেন্সির কথাটা আমি বারবার বলতেছি, ঠিক আছে? বাংলাদেশে খুব প্লেয়ার কমই আছে যারা কনসিস্টেন্টলি পারফর্ম করে, ঠিক আছে? তুই যে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারস, তোর নিজের কাছে মনে হয় যে এটা পারার রিজন কি? যে আমি মানে তোর কাছে হয়তো নর্মাল, তুই ঘুম দিয়ে ওঠোস, ঘুমাইতে যাস, বাট আমাদের কাছে জিনিসগুলো দেখলে মানে চারপাশ আমাদের ট্রেডিশন অনুযায়ী জিনিসটা যেরকম, ওইখানে আসলে জিনিসটা নর্মাল না। সো তুই মানে হাউ ডু ইউ ডিজাইন ইউর ডে, মানে তোর দিনটারে তুই কীভাবে ডিজাইন করস? আসলে ছোটোবেলা থেকেই দেখা গেছে বিকেএসপিতে পড়াশোনা করছি, তখন তো একবারে ছিলাম। আসলে আমি ক্রিকেটের ডিভিশন কী, ডিস্ট্রিক্ট কী, এগুলো বুঝতাম না। তো বিকেএসপিতে সবচেয়ে ছোটো হয়ে আর কি ঢোকা, এখন আল্লাহর রহমতে হয়তো বা আমার ব্যাচের তানজিম সাকিব আছে, তুই আসিস, আমি আছি, তুই এখন খেলা ছেড়ে দিছিস। তো আমরা দুজনই হয়তো বা একটা এলিট লেভেলে ক্রিকেট খেলতেছি, ও ন্যাশনাল টিমে খেলতেছে, আমি এইচপিএ টিম আসা যাওয়ার মধ্যে। তো আমার কাছে মনে হয় যে ডে বাই ডে আমি যখন ঘুম থেকে উঠি না কেন, আমি চিন্তা করি যে আজকে আমার ভালো করতেই হবে। কারণ আমার পিছু টান আছে, আমার সামনে কেউ নেই, পিছেও কেউ নেই, সাইডেও কেউ নেই। আমি চেষ্টা করি যে সব সময় আমাকে নিজেকে নিয়ে পড়ে থাকার। যে এটা তো একটা অনেক বড় শক্তি না? অবশ্যই এটা আমি মনে করি আমার অনেক বড় শক্তি, কারণ আমি কাছ থেকে খুব কষ্টটা খুব কাছ থেকে দেখছি। আমার কাছে মনে হয় যে আমার হারানোর কিছু নেই, আমার পাওয়ার অনেক কিছু আছে। তো আমি ওই চেষ্টাটাই করি যে আমার হারানোর কিছু নেই। আমার আম্মু সবসময় বলে আমাকে যে তোমার হারানোর কিছু নেই, তুমি হারিয়ে এখানে আসছো, হয়তো বা তোমার পাওয়ার অনেক কিছু আছে, তো তুমি ওইটাই চেষ্টা করো। তা আমি ডে বাই ডে ওইটাই চেষ্টা করি যে আমার হারানোর কিছু নেই, আমার পাওয়ার অনেক কিছু আছে, তা আমি ওইটাই পাইতে চাই। সো আমার পডকাস্টে রাকিব ভাই আসছিল, রাকিব ভাই আমারও বললো তুই এখন রাকিব ভাইয়ের রুমমেট। আমি রাকিব ভাইয়ের সাথে রুমমেট ছিলাম, তো রুমে এখনও ফাইজলামি টাইজলামি করে। হ্যাঁ, উনি সবসময় ছিল। আমার কাছে মনে হয় উনি আমারে অনেক হেল্প করছে, ইন্সপায়ার ক্রিকেট বা লাইফস্টাইল বা অন্য অন্য ডিসিশন নিতে অনেক সাহায্য করছে। যখন তুই ছিলি তখন তোর থেকে সাহায্য আমি না সবাই নিত। সো এখন যেহেতু তুই সামটাইমস অনেক বিজি থাকস, দেখা গেছে কাছে পাওয়া যায় না, তো উনি অ্যাজ এ বড়ো ভাই, অ্যাজ এ কলিগ, উনি খুব হেল্প করে আমাকে, খুব ইন্সপায়ার করে সব দিকেই, মেন্টালি সাপোর্ট থেকে শুরু করে সব কিছু। আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার তোর কাছে একটু জানার আছে রবিন, সেটা হইলো সো ধর তুই ছোটোবেলা দিয়ে যেভাবে বড় হইছস, এখন তুই যেখানে আসস, সো তোর আমি জানি তোর স্বপ্ন অনেক বড় অ্যান্ড ইনশাল্লাহ তুই ওইখানে যাবি, বাট অনেক সময় তো তোর কাছে মনে হয়েছে না যে যে সাধারণত অন্য কোনো ছেলে, লেটসে কেউ একাডেমিতে যাচ্ছে, তার বাবা হয়তো তার মনে কর এক্সওয়াইজের জিনিসগুলো সে সহজেই পাইতেছে দরকার হইলে, আবার তোর জন্য আন্টি হয়তো অনেক কষ্ট করে একটা সামান্য জিনিস আনতেছে, ধর একটা গ্লাভস। তো হ্যাঁ তোর ভিতরে অনেক জেদ হয়েছে, ফাইন, বাট অনেক মোমেন্টে তো যে আমি ভালো কিছু করবো, আম্মুর জন্য করব, বাট হয়েছে না যে তোর একটা জিনিস লাগবে, ধর এটা স্পাইক হইতে পারে, অ্যান্ড ক্রিকেট এগুলো তো অনেক এক্সপেন্সিভ খেলা। তো ওই জিনিসগুলো তো তোর কেউ ছিল না, স্টিল তুই ওভারকাম করে আসছস।
তো অনেকের কাছেই ধর এখন যেটা হয় যে আন্ডার 14, 16, 18 যে প্লেয়ারগুলো আছে বা আমাদের যারা অ্যাডমিশন এক্সাম টেক্সাম যেভাবেই চিন্তা করছ না কেন, সবার কাছে আমাদের এক্সকিউজের লিস্টটা অনেক বড়। তুই যেই জায়গার থেকে এখন পর্যন্ত যতদূর আসছস এটাই ভাই অনেক। আর তুই ইনশাল্লাহ আরও দূর দূর যাবি, তুই নিজেরা অনেক চেঞ্জ করছস। বাট যদি আমরা সবাই যেসব এক্সকিউজ দিই ওটা যদি চিন্তা করি তার কাছে, তাইলে তোর কাছে আরও বড় বড় এক্সকিউজ ছিল। তো তুই ওই মোমেন্টগুলোরে নিজেরে, তুই তো ছোট ছিলি, তোর মানে কিছু কিছু মানুষের জীবনে অনেক অল্প বয়সেই বড় হয়ে যাইতে হয়। সো ওই বড়টা মানে তুই যে আগে থেকে হইছস, সো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্যাট স্টোরি। আসলে এক্সকিউজ দেওয়ার মতো অনেক অপশন আছে, বাট আমার কাছে মনে হয় যে কিভাবে এটা ওভারকাম করা যায় ওইটার চিন্তাই সবচেয়ে বড় বিষয়। আসলে আমার কাছে এক্সকিউজের অনেক জায়গা ছিল, হয়তোবা স্বপ্ন ছিল, ড্রিম ছিল যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। তো সেই স্বপ্ন গোল বা একটা ছোট ছেলে, বাবা ছিল না, শুধু আম্মু ছিল পাশে, আর কেউই ছিল না। তো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে আমি এক্সকিউজ দিতে চাইলে আমি অনেক এক্সকিউজ দিতে পারতাম লাইফে, বাট আমি চেষ্টা করছি সব সময় যে আমি কিভাবে ভালো করতে পারি, আমি কিভাবে আমার আলটিমেট গোলে পৌঁছে দিতে পারি। তো আমি ওই জিনিসগুলা ম্যানেজ করার চেষ্টা করতাম ছোটো থেকেই। হয়তো বা ওই বড় ভাই সাহায্য করছে, ওই ফ্রেন্ড সাহায্য করছে, আমার দুলাভাই আছে, উনি আমাকে অনেক সাহায্য করছে ক্রিকেটে। তো ওইখান থেকেই হয়তো বা আমার ওই প্রেশারটা কখনই আম্মু বুঝতে দেয় নাই। আমি যখনই যেটা চাইছি, হয়তো একটা সাধারণ ছেলে হয়তো 7 দিন আগে পাইতো, তাই আমি ওই জিনিসটা 7 দিন পরে পাইতাম, বাট আমি জানি আম্মু আমাকে এটা ম্যানেজ করে দিবে। তো আমি ওই জিনিসটাই চেষ্টা করছি সবসময় যে আমি ভালো খেলতে পারি কিভাবে। আমার কখনই মনে হয় নাই যে আমি এটা নাই এটা নাই এটা নাই বা ওইটা দরকার। আমার কাছে মনে হয়েছে আমার কাছে যা আছে এক একটা জিনিস আমার কাছে হাতিয়ার, তো আমি ওইটা দিয়েই ফাইট করব যেখানেই যাই। অ্যান্ড তুই ধর যখন বিএসপিতে যখন তুই তো ইমন ভাইদের সাথে 14 খেললি, আমাদের পরের ব্যাচে 15 ন্যাশনাল টিমে খেললি তোরা, তারপরে তোদের সময় 17 হয়েছিল, তারপরে তুই 19-এ আসছস। তো আমার তোর কাছে মনে আছে কি না তুই 19-এও ভালো খেললি, তারপরে প্রিমিয়ার লিগে যখন ঢুকলি ওই টাইমে তোরা ফার্স্ট ডিভিশন খেলানো হইলো, তুই একটা ভালো ফর্মে ছিলি। তো তারপরে ফার্স্ট ডিভিশনে ভালো খেলার পর তোর এইচপিতে নেওয়া হইলো। তো আমাদের দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট বল, ডোমেস্টিক ক্রিকেট বল আর ইন্টারন্যাশনালের যে ফ্লেভার, এটার ভিতরে অনেক ডিফারেন্স। ইভেন আমরা 19 ওয়ার্ল্ড কাপ খেলছি, যে এশিয়া কাপ খেলছি, তখন আমরা দেখছি স্ট্যান্ডার্ডটা কত হাই। ঠিক আছে, সো ধর আমি চিন্তা করি যে ধর সামনে ন্যাশনাল টিমে তোরা খেলবি, ইনশাল্লাহ দেশে রিপ্রেজেন্ট করবি। তো জিনিসটা হলো যে তোরা যেখানে রেডি হইতেছস ওইটা আসলে আলটিমেট গ্রাউন্ড না যেখানে তোরা যাবি ন্যাশনাল টিমে ফেস করতে। ধর জিনিসটা এরকম যে তুই যে প্রশ্নে তোর পরীক্ষা হবে তুই ওটার জন্য প্রস্তুতি পাইতেছস না আসলে। ঠিক আছে, যেমন আমি তোরা কিছু কিছু জিনিস বলি যে ধর তোরা যখন জাতীয় লিগ খেলোস, আমি এগুলো বলতে পারি কেন, কারণ আমি সিস্টেমে নাই। হ্যাঁ, তো আমার ধর আমার ভয় নাই, আমার কি বাদ দিয়ে দেবে, আমি তো নিজেই বাদ দিয়ে দিছি খেলা। তো জিনিসটা এইরকম হয় যে তোর মতো রবিন, এখন তুই সবার আগে ফার্স্ট ক্লাস খেলা ডিজার্ভ করস। ধর আইচের মতো একটা ছেলে, ও ঢাকা মেট্রোতে সবার আগে খেলা উচিত তোর। ঠিক আছে, কিন্তু সেইখানে আমাদের দেশে অনেক নামি দামি প্লেয়ার আছে যারা আইসা ওখানে খেলা শুরু করে দেয়, তাদের রিটায়ারমেন্টের বয়স পার হয়ে গেছে, তারপরেও তারা খেলে। সো তোরা এরকম চিন্তায় থাকো যে আমি কি পরের ম্যাচটা খেলবো বা আমি খেলতে পারবো কি না, জিনিসগুলো এইরকমভাবে হয়। বাট স্টিল তোরা সবাই ফাইট করস, তোরা চিন্তা করস না যে আমার নিবে কি নিবে না। প্রত্যেকটা ম্যাচে তোরা চিন্তা করো যে আমি খেলবো, ভালো খেলবো, তারপরে তোদেরকে নেয় না, তোরা ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু কিছুক্ষণ হওয়ার পর আবার নর্মাল তোরা যে ফাইট করস। ঠিক আছে, তো ওই জায়গা থেকে ইটস আ কন্টিনিউয়াস জার্নি, যেটা আসলে তোদের কাছে কোনো কন্ট্রোল নাই। বাট আমার কথা হলো স্টিল এর মধ্যে তো তোরা স্বপ্ন দেখস, কেমন স্বপ্ন দেখস, অ্যান্ড সেই স্বপ্নটা তোরা কতখানি বিলিভ করস, অ্যান্ড ওইখানে যাওয়ার জন্য তোর কাছে মনে হয় না যে আমি এই জিনিসগুলো করবো। সো ওই জিনিসগুলো কেমন? আসলে ওইটা তো অবশ্যই যে আমি একটা সুন্দর পরিবেশ বা আমি ইজিলি একটা জিনিস পাইছি বা আমি জানি আমি আজকে আমার সামনের বছর ফার্স্ট ক্লাস টিম কনফার্ম। তো সেই ক্ষেত্রে প্রস্তুতিটা মনে হয় অনেক বেটার হয়। আর আমি জানি যে আমি কনফিউজ থাকি যে আমার সামনে আমি খেলতে পারবো কি না। সেই ক্ষেত্রে প্রস্তুতিটা একটু ডিফারেন্ট হয়, স্বাভাবিক, কারণ মানুষের শরীরে নেগেটিভিটিটা বেশি ছড়ায়। তো আমিও সেম বা আরেকজনও সেম। তো আমাদের কাছে মনে হয় আমি যেটা করছি, কারণ আমি টানা 3 বছরে মাত্র 5টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছি। সো দেখা গেছে সুযোগটা এত হয়ে ওঠে নাই বা আমিও পারফর্ম করি নাই, আমাকে সুযোগ দিয়েছে আমি পারফর্ম করতে পারিনি। সো আমার কাছে মনে হয়েছে যে আমি ওইখান থেকে যে শিক্ষাটা নিয়েছি যে
সবসময়ের জন্য রেডি থাকা, যে যেখানেই খেলুক না কেন, যেখানেই খেলাক না কেন, হয়তো বা আমাকে 5 ডাউনও খেলাতে পারে, ওপেনিংও দিতে পারে, আমার পছন্দের মতো জায়গায় দিতে পারে। বাট আমার কাছে মনে হয় যে কনক্রিটের মতো না রাখা মাইন্ডটা সবসময় সফট রাখা, যে যে কোনো পরিবেশই হোক না কেন, যে কোনো পজিশনেই হোক না কেন, যে কোনো টিম হোক না কেন, আমাকে পারফর্ম করতে হবে। এটাই হলে আমার কাছে মনে হয় ভালো, আমি এটাই করতেছি। আর ধর তুই যে লেগ স্পিন বল করতি মাঝে, এখন ইদানিং আমি আবার রিসেন্টলি যখন খেলা ছাড়লাম ওইরকম টাইমে দেখলাম যে বলিংয়ের প্রতি এটা কমাই দিছোস। বাট আমার কাছে কেন জানি মনে হতো তোর লেগ স্পিনটা খুব ভালো। এটা আমি তোর শোনানোর জন্য বলতেছি না, বাট বলিং নিয়ে কি আদৌ কোনো প্ল্যান আছে সামনে? বোলিং নিয়ে অবশ্যই প্ল্যান ছিল। তুই যখন 19 ছিলাম তুই পুশ করতি, শিবন স্যার সিলেক্টেড ছিল, উনি অনেক পুশ করতো বোলিং নিয়ে, হান্নান স্যার অনেক পুশ করতো। তো অ্যাট দ্য মোমেন্ট দেখা গেছে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা টাফ আমার জন্য, বিকজ আমি লেগ স্পিনার। ইউনো যে লেগ স্পিনার বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই একটা মেনলি লেগ স্পিনারই ম্যাচ খেলতে কষ্ট হয়ে যায়। তো আমার বোলিং করাটা সারপ্রাইজ ব্যাপার ছিল। তো আমার কাছে যখন মনে হয়েছে যে বলটা আমি কষ্ট করতেছি, আমি 1 ঘন্টা নেটে বোলিং করতেছি, 1 ঘন্টা নেটে প্র্যাকটিস করতেছি বোলিংটা বা স্কিল ইমপ্রুভ করার জন্য করতেছি, তো আমি ম্যাচে ওটা অ্যাপ্লাই করতে পারতাম না। দেখা গেছে আমার ব্যাটিংয়ে ওই 1 ঘন্টাই নষ্ট হইতো। তো আমার কাছে মনে হয়েছে যে একটা মেনলি লেগ স্পিনারই তো খেলতে পারতেছে না, তো আমি ওইখানে একটা অকেশনাল বলার যতই ভালো করি না কেন আমাকে ওইভাবে গ্রহণ করবে না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি 1 ঘন্টা বোলিংয়ে সময় না দিয়ে আমি হয়তো আমার মেন স্কিলে কাজে লাগি। তো ওইখান থেকে আস্তে 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 সরে গেছে আর কি। বাট অবশ্যই প্ল্যান আছে, আমি এখনও চেষ্টা করি বোলিংটা করার, যখনই সুযোগ পাই নেটে বা সেন্টার উইকেটে একা একা করার চেষ্টা করি, ট্রাই করি যেন বোলিংটাও পাশাপাশি থাকে, হয়তো বা একদিন কাজে লাগতে পারে। আমি তো রিকোয়েস্ট করবো যদি বোলিংটা আসলে পুরোপুরি ছেড়ে দিস না, ওই যেটা বললি হয়তো আধা ঘন্টা ট্রেনিং বাড়াই দিতে পারোস ব্যাটিংয়ের ইয়াতে। বাট আরেকটা জিনিস হলো রবিন, আমার তোর একটা জিনিসে হেল্প করতে হবে, সেইটা হলো আমি দেখছি তুই প্রচুর ব্যাটিং করছস, আমি দেখছি তুই প্রচুর দৌড়াইছস, আমি দেখছি তুই অনেক কষ্ট করছস। তো ওই জায়গা থেকে আমাদের দেশের অনেকগুলা ছেলে আছে যারা এখন বড় হইতেছে, বা অনেক সেক্টরে ধর অনেক মেয়ে আছে যাদের কাছে মনে হয় না আসলে অ্যাকচুয়ালি রিয়েলিটিটাই তাদের অনেক কঠিন। ঠিক আছে, সো ধর আমি যদি তোর কষ্টের কথা বলি তোর হাসি পায়, কারণ বিকজ তুই ইউ হ্যাভ বিন থ্রু দ্যাট মাচ পেইন। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে মানে টু বি ভেরি অনেস্ট এগুলো আসলে ইজি না। তো ধর একটা 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 ছেলে সে কি না ধর আজকে ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, অথবা তারে সাপোর্ট করার কেউ নাই, বা ধর একটা যে কোনো একটা রুমে বসে সে একা একা মনে কর অনেক লোনলি ফিল করতেছে। অ্যান্ড ওই মোমেন্টে ধর তোর লাইফে এরকম মোমেন্টস আসছে, মাঝে মাঝে আমার সাথে কথা বলছোস, মাঝে মাঝে তোর শুভাকাঙ্ক্ষী হয়তো কারোর সাথে কথা বলছোস, অ্যান্ড ওগুলো পার হইছোস আর কি। আর এখন এমন একটা স্টেজে আসছোস যে তুই আর সামনে কী হবে পিছনে কী হয়েছে এগুলো নিয়ে ভাবস না, অলওয়েজ প্রেজেন্টে থাকোস, নিজের অর্গানাইজ রাখোস। সো এই মনে কর যে এই যে হার্ড মোমেন্টসগুলা যখন তোর কেউ নাই, ওই মোমেন্টে ধর বাংলাদেশের একটা ছেলে তোর এক্সপিরিয়েন্স অনুযায়ী তার জন্য গ্রোয়িং আপ ডেজে বেস্ট মেন্টাল ডিসিপ্লিন বলে এটার, যে আমি এইরকম চিন্তা করবো, আমার রাস্তাটা এইরকম, আমি এদিকে যাইতে দেবো না, এইদিকে যাইতে দেবো না। সো ওই জিনিসটার জন্য তোর কাছে কী মনে হয়, তুই যে বললি যে আমার কাছে অপশন ছিল না, তার যদি অপশন থাকেও স্টিল সে ক্যান করবে না জিনিসটা? আসলে আলটিমেট গোল যদি থাকে যে আমি অনেক বড় প্লেয়ার হতে চাই, বা আমি একটা অনেক বড় প্লেয়ার হতে চাই, বিশ্বসেরা প্লেয়ার হতে চাই, সো আমি একটা এক্সাম্পল রেডি করতে চাই বাংলাদেশ ক্রিকেটে, তা আমার কাছে মনে হয় যে স্যাক্রিফাইস করতেই হবে। এখন লেটসে আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা মারতেছি, এখন বললো ঝালমুড়ি খা, স্বাভাবিক, ফুচকা খা, বাট আমি জানি পরের দিন আমার গেম, তো আমার পেট খারাপ হতে পারে, আমি ম্যাচে ইনভলভনেস আমার কমতে পারে। তো আমার কাছে মনে হয় ওইটাই স্যাক্রিফাইস। বলাটা অনেক সহজ, করাটা অনেক কঠিন। স্যাক্রিফাইস যে জিনিসটা আছে আর কি, যে বলাটা আমি বলতে পারি, মুখে বলতে পারি যে আমি এটা করবো না, বাট এটা ইজি না, এত মেন্টালও ইজি না, স্যাক্রিফাইসটাও ইজি না। বাট আমার যদি গোল থাকে যে আমি ওই জিনিসটা অ্যাচিভ করতে চাই, আমার যদি থাকে যে আমার স্বপ্ন থাকে অনেক বড় ডিপ, তাহলে আমার কাছে মনে হয় এগুলা ওই স্বপ্নের কাছে কিছুই না। তো ওইটা ইজিলি করা সম্ভব যদি মনে হয় যে আমি আমার গোলে পৌঁছাইতে চাই। আলটিমেট গোল, আমি 40 বছর পর খেলা ছাড়বো, আমাকে মানুষ কোথায় দেখতে চায়, বা আমি কোথায় দেখতে চাই নিজেকে, আমার ফ্যামিলি আমাকে কোথায় দেখতে চায়। তো আমার কাছে মনে হয় ওই জিনিসগুলোর কাছে এইগুলা একবারে নিম্ন। আমার কাছে মনে হয় স্যাক্রিফাইস, মেন্টাল, যাই বলি না কেন, আমার কাছে মনে হয় যে এগুলো আসলেই অনেক ছোট যদি আমার গোলে আমি পৌঁছাতে চাই।
সো তোর লাইফে এখন ক্রিকেট বল, জেনারেল লাইফে বল, এই যে লাস্টে গোলের কথা বললি, তোর লাইফের এখন গোল কি? আসলে বিকেএসপিতে যখন গিয়েছিলাম তখন তো একবারেই ছোটো ছিলাম, বোঝানোর মতো কেউ ছিল না, দেখার মতো কেউ ছিল না। তো যতটুকু দেখে শিখছি বা কোচেরা শিখাইছে বা টিচার্সরা শিখাইছে, তো তখন থেকে মনে হইতেছিল যে আমি একটা জিনিসই ভাবতাম যে সবাই তখন মজা করতো, ফ্রেন্ডরা সবচেয়ে ছোটো একবার ফ্রন্ট লাইনে দাঁড়াইতাম। তুই আমাদের মফিজ। মনে আছে কি না? তো একবার ফ্রন্ট লাইনে দাঁড়াইতাম। তো তখন থেকে আমি মনে মনে বলতাম যে ঠিক আছে, আজকে আমি সবচেয়ে ছোটো বাট আমি সবচেয়ে বড় হয়ে বেরোবো ইনশাল্লাহ একদিন এই বিকেএসপি থেকে। তো আমি জানি না আমি কতটুকু পারছি বিকেএসপি থেকে বেরোয়ার পর। তো আমার কাছে এখনও মনে হয় যখন কেউ বলে যে এই ব্যাচের থেকে, আমার তোর মনে আছে কিনা ব্রিফিং দিত অঙ্কন স্যার যে তোমরা 30 জন আসো 25 জন আসো, বাট এখান থেকে 2-3 জন ন্যাশনাল টিমে খেলবে। তা আমার কাছে মনে হতো যে না, আমিই খেলবো, আমি একজন মনে বলতাম, প্রকাশ করতাম না। আজকে আমি বললাম আর কি তোরে যে আমি মনে মনে বলতাম যে আমিই খেলবো। এখনও আমার মধ্যে ওই কাজটাই করে, যখন একটা কোচ বলে যে এইভাবে আগাইতে পারবো না, তখন আমার খুব জেদ, কেন পারবো না, আমিই পারবো, আমিই আমিই করতে চাই। তো আমার কাছে মনে হয় যে তখন থেকেই স্বপ্ন ছিল যে আমি একদিন অনেক বড় প্লেয়ার হব। কারণ আমি আগেই বলছি যে এটা স্যার আমার কোনো অপশন নেই। হয়তোবা যদি আমি একটা সময় খারাপ সময় যায়, তো আমি চেষ্টা করি যে আরও 2 ঘন্টা বাইরে দেওয়ার জন্য, কারণ আমার কাছে কোনো অপশন নেই ক্রিকেট ছাড়া। সো আমি সবসময় চিন্তা করতাম যে আমি দেশের হয়ে এরকম একটা কিছু করব যেটা আমার মতো হাজার ছেলে বা আমার মতো আমার ছোটো ভাই বা আমার আরও ছোটো বা জুনিয়র যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা যেন বলে যে না, এগুলা সম্ভব, ও পারলে আমিও পারবো, ও করতে পারলে আমিও পারবো। তো আমি একটা এক্সাম্পল দিতে চাই যে ওই বাবা হারা ছেলেটা যে আসছে, যে জার্নি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত, বা সামনে আরও যাবো ইনশাল্লাহ। তো ওই জিনিসটা আমি এক্সাম্পল হয়ে থাকতে চাই সারা জীবন, যে এরকম বাংলাদেশ ক্রিকেটে একটা কিছু করতে চাই যেটা সারা জীবন আমাকে মনে রাখবে, যেন সারা জীবন মানুষ বলে যে ইন্সপায়ার হিসাবে আমাকে নেয় যে আমি এটা করতে পারবো, আজও কালো ভাইয়ের মতো করতে পারবো, বা আমার থেকে আমি দোয়া করি যেন আমার থেকে ভালো কিছু করতে পারে তারা। ইনশাল্লাহ তুই সেটা পারবি, আমি বিশ্বাস করি তুই সেটা পারবি অবশ্যই। আর দোস্ত, আমার আরেকটা জিনিস তোর কাছে জানার আছে, সেটা হলো যে আমরা মাঝে মাঝে ক্রিকেটে আমাদের মানে লোয়ার লেভেলে একদম যখন শুরু করি, তখন সাধারণত কোচিংটা আমরা সব সময় পাই না, মানে ভালো লেভেলের। আমরা এখন ঘুরে ফিরা হয়তো আমরা এখন সবাই অনেক লাকি ফিল করি। ধর আমি খুলনায় সেলিম স্যারের কাছে প্র্যাকটিস করছি, তখন আমি মাঝে মাঝে মানে চিন্তা করি এরকম, আল্লাহ আমি যদি সেলিম স্যারের কাছে প্রথমে ভর্তি না অন্য কোথাও হইতাম, তাহলে আমি কেমন প্লেয়ার হইতাম। মানে প্যারেন্টসরা তো জানে না যে কোন কোচটা আসলেই বুঝে। তারপরে ধর একটা প্লেয়ারও তো যখন জার্নি শুরু করে, সে জানে না যে এই কোচটা রাইট। বাংলাদেশে এখন কি যে কিচ্ছু পারে না সে একটা ক্রিকেট কোচ হয়ে যেতেছে, ঠিক আছে, জিনিসটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। মানে আমরা আগে ফাইজলামি করতাম না যে যে কিছু করতে পারে না একটা অফিস স্পিনার, ঠিক আছে, মানে হাত ঘুরিয়ে দিল কোনো রকম। তো কোচিং হয়ে গেছে অনেকটা ওই রকম বাংলাদেশে, ও যে মন চায় কোচ হয়ে যায়, যে মন চায় ট্রেনার হয়ে যায়। সো বাট স্টিল ধর নারায়ণগঞ্জের মতো একটা জায়গা থেকে, মানে যে কর্নার দিয়ে তুই আসছস, তোর ব্যাটিং ওই ছোটোবেলা থেকে আমরা সবাই, তুই যখন ব্যাটিং করস আমরা তাকায় থাকি যে এই ছেলেটার বেস এত সুন্দর, ওর সেট আপ এত সুন্দর। মানে বাংলাদেশে ধর আমরা যখন কথা বলি, তখন যদি মনে করে এই যে সেট আপ বেস এগুলো নিয়ে যখন কথা বলি, কেউ ডিনাই করতে পারবে না যে তোর ওই সেট আপ টপ। তো তুই যখন ব্যাটিং করস, লেটসে তোর হেড পজিশন কখনোই নড়ে না, এগুলো তোর হ্যাবিট হয়ে গেছে। অ্যান্ড তোর যখন যেদিন তুই রান করস, দেখলে মনে হয় জানি, মনে করে এটা মনে করে একটা আর্টিস্ট আর্ট করতেছে, যে এরকম সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে আমাদের হতাশ করস একটা উল্টা পাল্টা শট খেলা, বাট এই যে তোর টেকনিক্যাল বিষয়গুলো যেটা তুই ছোটোবেলাতে অ্যাডপ্ট করছিস, এই জিনিসটা এত সুন্দর হওয়ার পিছনে এই ডিজাইন, মানে ধর এটার যদি আমি সহজভাবে বলি, এটা ক্রাফট, এটা এইভাবে যে করা হয়েছে। সো এত স্বচ্ছতা কেমনে আনছস তুই? আসলে ন্যাচারাল কিছু ছিল, ছোটোবেলা থেকে অনেক খেলা দেখতাম, বাংলাদেশ টিমের বড় ভাইদের খেলা দেখতাম, চেষ্টা করতাম কীভাবে নিজেকে সুন্দর করা যায়। তখন তো আর বুঝতাম না যে এত এটা সুন্দর, চেষ্টা করতাম দাঁড়ালে এভাবে সুন্দর লাগে, এভাবে ব্যাট ধরলে কি সুন্দর লাগে। আমার এখনও মনে আছে, আমি ছোটোবেলায় যখন প্র্যাকটিস করিও না, তখন আমি সকালে গেলে আমি বিকালে আসতাম ক্রিকেট খেলে। ক্রিকেটের প্রতি এতটা একটা নেশা ছিল, যখন আম্মু যখন ধরে রাখতে পারে না, তখন আমাকে একাডেমিতে ভর্তি করে আর কি, যে না ওকে দিয়ে সম্ভব না আমার পক্ষে, কারণ মহিলা মানুষ কতটুকু করবে আর। তো
উনি যখন বুঝতে পারছে যে না আমাকে দিয়ে আমার ক্রিকেটেই প্যাশন, আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব কিছু, তখন উনি রাজি হয়। কিন্তু আমি তার আগ পর্যন্ত আমি সবসময় নিজে নিজে চেষ্টা করতাম, এটা জানি না আমি কীভাবে হয়েছে, ন্যাচারালি আমি চেষ্টা করতাম আমার কীভাবে সুন্দর করা যায়, কীভাবে একটা সুন্দর শট মারা যায়। টিভিতে দেখতাম ডাউন উইকেট 6 মারতেছে, তা আমি চেষ্টা করতাম যে আমি পারি কিনা দেখি, অ্যাপ্লাই করি, টেনিসেই অ্যাপ্লাই করতাম, ম্যাচে খেলতেছি ফ্রেন্ডদের সাথে অ্যাপ্লাই করতাম, এভাবে খেলি। আমার কাছে মনে হয় রাইট কোচিংটা একবারে ছোটো লেভেলে অনেক ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে আমাকে ওটা অনেক হেল্প করছে, কারণ জাহাঙ্গীর স্যার জিসানের বাবা, তো ওনার কাছে আমি রাইট টেকনিকটা পাইছি, বিকজ উনি একটা ন্যাশনাল প্লেয়ার ছিল। তো ইন্টারন্যাশনাল প্লেয়ার, উনি জানে একটা প্লেয়ার গ্রো কীভাবে করতে হয়। তো আমার কাছে মনে হয় ওই কোচিং প্যানেলটা আর কি, ওই ক্লেমন নারায়ণগঞ্জ ক্রিকেট ক্লেমন একাডেমি যেটা, ওই প্যানেলটা খুব ভালো ছিল। দেখা গেছে স্যার যে অ্যাসিস্ট্যান্ট রাখতেন বা আরও কোচরা ছিল, স্যার ক্লাস নিতেন যে এভাবে গ্রো করা যায়। উনি ভাবতেন, এখনও চেষ্টা করে আমাদের জন্য যে কীভাবে বেটার করা যায়। তো আমার কাছে মনে হয় ওই জিনিসটা আমার কাছে খুব ইম্প্যাক্ট ছিল আমার লাইফে, যে একটা সঠিক মানুষের কাছে গিয়েছিলাম অ্যান্ড সঠিক কোচিংটা পাইছি ছোটোবেলা থেকে, যে বেসমেন্ট, যে এই বেসটা আমার সারা জীবন কাজে লাগবে। তো আমার কাছে মনে হয় আমার মনোযোগও ছিল ওইখানে, আর উনিও সঠিক জিনিসটাই ঠিক শিখেছে, এই স্যার আর কিছু না। আমাদের তাহলে সেই ছোট্টবেলার রবিন এখন বড় হয়ে অনেক সুন্দর ব্যাটিং করছে, বাট এরকম হয় না যে ধর আমরা যখন হার্ড হিটিং করতে যাই বেসটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আমি সাইড অন আছি বাট হিট করতে যাওয়ার সময় আমার মাজাটা ওপেন হয়ে গেল, এরকম তো অনেক কিছু হয়। তোর সাথে কি এরকম হয়? হ্যাঁ, হয় না বলতে এরকম কিছু না, হয়। বাট আমি আমার একটা থিওরি আছে যে মানুষ পারে না এমন কিছু নাই, সব কিছু পারে। তা আমি যখন হয় তখন আমি চেষ্টা করি যে আমার প্যাটার্নে আমি কীভাবে আগাইতে পারি, আমার ব্যাটিং সেট আপে কোনটা যায়। হয়তো বা এবি ডিভিলিয়ার্সের 360 যায়, আমার হয়তো 360 যায় না, বাট আমি চেষ্টা করলে পারবো। বাট আমার প্যাটার্নে আমি কোনটা আগে যাই, কারণ আমি একটা লেভেলে খেলতেছি, কন্টিনিউয়াসলি খেলা, স্কিলটা খুব কম হয় এখন। আমি 2 দিন স্কিল করলে 5 দিন ম্যাচ খেলতেছি। তা আমার কাছে মনে হয় যে ওই 2টা দিন সময় আমি কীভাবে আমার গেমকে ইমপ্রুভ করা যায়, আমি গেমে ঢুকবো, ওই বলারগুলোর এগেনস্টে আমি কীভাবে রান করতে পারি। আমার স্ট্রেংথকে আমি ওই চিন্তা করি, ওর স্ট্রেংথকে আমি ওটা কখনোই দেখি না। আমার যদি মনে হয় যে আমি কাটশট ভালো খেলি, আমি কাটশটের প্রতি আরও বেশি জোর দিই। আমার কাছে যদি মনে হয় আমি ফ্লিক ভালো খেলি, আমি ফ্লিকে জোর দিই। আমি থাকি আমার স্ট্রেংথে, যে ও বল করবে, আমার স্ট্রেংথে বল বললে আমি এটা বাউন্ডারি মারবো, যেভাবেই হোক আমি রানের জন্য যাব। তো আমার কাছে মনে হয় আমারও হয় প্র্যাকটিসে, আমি যখন চেষ্টা করি বেজ নষ্ট হয়, বাট আমি সবসময় চেষ্টা করি যে আমার বেজ রেখে আমার প্যাটার্নে আমি কতটুকু ইমপ্রুভ করতে পারি, কোন শর্টসটা আমার সাথে যায়, স্লক সুইপকে আমার সাথে যায় বা সুইপকে আমার সাথে যায়, বা আমি রিভার্স সুইপকে আমার সাথে যায় কি না, আমি খুঁজি, আমাকে কোচদের সাথে ডিসকাস করি যে আমার প্যাটার্নে যায় কি না, আমার সাথে যার ব্যাটিং সেট আপে মিলে আমি তাদেরকে দেখার চেষ্টা করি, বা প্লেয়ারদের দেখার চেষ্টা করি, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের, যে আমার সাথে স্পেশালি তাদের কোথায় ল্যাকিংস আছে, বা আমার কোথায় ল্যাকিংস আছে, আমার এই প্যাটার্নটা কেন যাচ্ছে না, আমি কেন বেসটা নষ্ট হচ্ছে। চেষ্টা করি যে আমি বের করার, যে আমি এখান থেকে কি আমার এই প্যাটার্নের সাথে স্লগ সুইপটা কি এভাবে যায়, বা পাটা কতটুকু খুললে যায়, আমি এভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করি কন্টিনিউয়াসলি। আলহামদুলিল্লাহ। অ্যান্ড তুই তোর প্রি ম্যাচ প্রিপারেশন বলে একটা কথা আছে। সো একটা মানুষের ব্যাটিং দেখলে মনে কর অনেক সময় আইডিয়া করা যায়। আমরা অ্যাজ এ ব্যাটসম্যান এরকম চিন্তা করি যে মাঝে মাঝে জীবনের থেকে ব্যাটিং কঠিন, ব্যাটিং আমাদের জীবনটা ইজি করে দেয় আর কি। যেমন তুই অনেক কষ্ট করলি, বাট তোর একটা বল কোনায় লাগছে তো শেষ, বাট লাইফ কিন্তু তোর অপরচুনিটি দেয়, ঠিক আছে। তো তোর প্রি ম্যাচ মানে ব্যাটিং যদি এত সুন্দর হয়, তার মানে তার আউট অফ দ্য গেম তার লাইফস্টাইলও ডেফিনেটলি সুন্দর। এটা যারা ব্যাটসম্যান তারা জানে। ভাই অনেকের ক্ষেত্রে আছে যে সে হয়তো রাত জায়গা খেলে, মানে মনে কর যে সারা রাত জায়গা আছে, সকালে ম্যাচ ব্যাটিং করছে এবং ম্যাচ জেতার পর বা ব্যাটিং শেষ করার পর আইসা ও হচ্ছে এরকম থাকে, মনে কর ওই তখন ঘুমায়। মানে এইগুলো আসলে এক্সাম্পল হইতে পারে না, কারণ তারা লং টাইম সাস্টেইন করে না, ঠিক আছে। বাট হোয়াট ইজ মানে তোর প্রি ম্যাচ রুটিন কি? আসলে আমি ছোটোবেলা থেকেই যেটা করতাম এখনও তাই করি, আমার কোনো ডিফারেন্ট প্ল্যান নাই। আর আমি ছোটোবেলায় যেটা করতাম এখনও তা করি। আমার বেটারের জন্য যেটা দরকার হয় আমি সেটাই করি। ক্রিকেটের বাইরে আমার কোনো চিন্তা নেই। আমি আগেই বলছি যে ক্রিকেট ছাড়া আমার কোনো অপশন নেই। তো ক্রিকেট ঘিরেই আমার লাইফ। আমার যদি মনে হয় যে এটা আমার কাজে লাগবে ক্রিকেটে, আমি ওটাই করার চেষ্টা করি। আর আর প্রি ম্যাচ রুটিন এটা তোর থেকেই শেখা। আমার কাছে মনে হয় বাংলাদেশে আমি তো অনেক প্লেয়ারের দেখছি যে প্রি রুটিন থাকে, বাট আমার কাছে মনে হয় তুই একটা ভালো এক্সাম্পল আমার লাইফে, ভালো ইন্সপায়ার যে কীভাবে
প্রি রুটিন প্ল্যান করা যায় বা কীভাবে সুন্দর গুছানো থাকা যায়, গেমকে আরও কীভাবে ইমপ্যাক্ট করা যায়, গেমের ভিতরে ঢোকা যায়। তা আমার কাছে মনে হয় এটা আমি তোর থেকে অনেক ভালো শিখছি। তাও তুই আমাকে অনেক বড় হেল্প করছো সেই ক্ষেত্রে। আমার ক্ষেত্রেও সেম, আমি ছোটোবেলায় যেটা করতাম আমি চিন্তা করছি যে আমি তো এখনও সেটাই করি, বাট আমার কাছে যদি মনে হয় যে এটা ইনক্লুড করলে আমার জন্য ক্রিকেটের জন্য ভালো বা আমার গেম আরও ডিপে যাওয়া ভালো, আমার গেমটা আরও ইনভলভ হইতে পারবো, আমি ওই জিনিসটা করার চেষ্টা করি, ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করি ওই জিনিসটা। ঠিক আছে, আজকে আমি হয়তো বা 11টা-12টা ঘুমাইলাম, আমার 1 ঘন্টা শর্ট হইতেছে ফজর নামাজের আগে, তো আমি চিন্তা করি যে যদি 1 ঘন্টা আগে ঘুমাই তাহলে মনে হয় আমি বলটা আরও ভালো দেখবো। তো আমি চেষ্টা করি 10:30-11টার মধ্যে ঘুমানোর, যে ডে বাই ডে হয়তো বা হয় না, বাট আবার হওয়ার চেষ্টা করি। সবসময় চেষ্টার মধ্যেই থাকি যে আমি কিভাবে ভালো করতে পারি, আমি ওই জিনিসটাই তাকাইতে থাকি, আমি আর কোনো কিছু দেখি না। রবিন, আমরা প্রায় পডকাস্টের শেষের দিকে, সো এন্ডিংটা আমি দিব, বাট আমি চাবো যে তুই সোফার যা বলছস কেন ওইখান থেকে তোর যারা নেক্সট জেনারেশন আমাদের, ওদের প্রতি তোর কোনো মেসেজ আছে কি না, সেটা থাকলে তুই ওইটা বলার পরে আমি বেসিক্যালি এন্ডিংটা দিব। অ্যান্ড আমি তোর রিকোয়েস্ট করবো তুই ওদের জন্য কোনো মেসেজ রাখা যা। হ্যাঁ, অবশ্যই। আমি বলবো যে সবাই বলে নেভার গিভ আপ, আসলে এই কথাটা সবাই আমরা মুখে বলতে পারি, কাজে অনেক কম মানুষই পারে। তো আমার কাছে মনে হয় যে গিভ আপ করার কিছু নাই, গিভ আপ করলে তো করেই ফেললাম, দেখি না লাস্ট পর্যন্ত কী হইতে পারে। আমার কাছে মনে হয়, আমার ফিলোসফি এরকম, আমি লাস্ট পর্যন্ত ট্রাই করি না, দেখি কী হইতে পারে। লাইফে তো এর চেয়ে বেশি কিছু খারাপ কিছু হবে না। আমি হয়তো আজকে খারাপ খেলছি, ও তো আমার মেরে ফেলবে না, হয়তো কালকে আমি তার চেয়ে ভালো কিছু করতে পারি। তো ক্রিকেটে লাইফ ঘুরতে 2 ম্যাচ লাগে, 1 ম্যাচ লাগে, একটা আউটস্ট্যান্ডিং ইনিংস, একটা সবার সামনে একটা ভালো ব্যাটিং করা, ইম্প্যাক্ট ব্যাটিং করা। আমার কাছে মনে হয় অনেক প্লেয়ার আছে, সচিন টেন্ডুলকার কত ম্যাচ খেলছে, 100টা, বাট রাহুল দ্রাবিড় যদি চিন্তা করি কত ম্যাচ খেলছে, সাকসেসের রেট কতটুকু। তো অবশ্যই আমি ওদেরকে, আমার যারা ছোটো ভাই আছে সবাইকে বলবো যে লাস্ট পর্যন্ত ট্রাই করতে, যে লাইফে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে, আমি যদি চেষ্টা করি, চেষ্টা করার বিকল্প কোনো কিছু নাই, আর হার্ডওয়ার্কের বিকল্প কিছু নাই। হয়তো 2 ঘন্টা হচ্ছে না, 3 ঘন্টা করি, সমস্যা নেই। 3 ঘন্টা হচ্ছে না, 4 ঘন্টা করি, করতে সমস্যা নাই, যেহেতু আমার এটা গোল, এটা প্যাশন, আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে চাই। সো আমার কাছে মনে হয় যে 4 ঘন্টা হচ্ছে না, 5 ঘন্টা করবো, তাও করি না, দেখি কি হয়। আমার কাছে মনে হয় যে করতে থাকি, একটা অ্যাট দ্য সেম টাইম বা একটা লাস্ট মোমেন্ট দেখি কি হইতে পারে আমার সঙ্গে। আমি এই ফিলোসফিতে আমি ওদেরকে বলবো যে ট্রাই করতে থাকুক, 1বারও নেই 2বারও নেই, ট্রাই করুক, লাস্ট পর্যন্ত ট্রাই করুক, আগেই ছেড়ে দেন না দেয়, লাস্ট পর্যন্ত ট্রাই করুক। কী হবে লাইফে, কিছুই হবে না। আমার কাছে মনে হয় যে ট্রাই ইজ বেস্ট পলিসি। আমার কাছে মনে হয় যে ট্রাই করতে থাকি, চেষ্টা মানুষের পরিবর্তন করে, তো ট্রাই করার বিকল্প নাই। সো এরকম ট্রাই করতে করতে ইনশাল্লাহ আমি আশা করি একদিন তুই বাংলাদেশের লঙ্গার ভার্সন ক্রিকেট, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট, বাংলাদেশের টি20 ক্রিকেট, বাট সেটা পরের দিকে। সো ইনশাল্লাহ তুই অনেক বড় চেঞ্জ আনবি, অ্যান্ড বাংলাদেশে তুই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে অনেক দূরে নিয়ে যাবি। আরেকটা জিনিস হলো, তুই এতক্ষণ সোফার যেভাবে কথা বলছিস এবং তোর ডাউন দ্য ইয়ার্স তোর যে পারফরমেন্স ছোটোবেলা থেকে সব কিছুই বলে দেয় যে তুই মানুষটা কেমন এবং তুই কেমন প্লেয়ার। সো আমার জাস্ট এই শোর এন্ডে একটা রিকোয়েস্টই থাকবে, রবিনদের মতো ছেলেরা বাংলাদেশ ক্রিকেটে অনেক অবহেলিত, অ্যান্ড কালকে বা পরশু যদি রবিন কখনো ভালো খেলে, রবিনের যদি ভয়েস হইতে হয় আপনার, তাহলে আপনি রবিনদের পাশে থাকেন। এবং রবিন যে মেসেজটা রেখে দিছে যে চেষ্টা করি না, দেখি কি হয়, এই জিনিসটা সবসময় নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। দিস ওয়াজ 5 and Beyond featuring Mahfizul Islam Robin.